নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির আরেকটা সুন্দর নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। শরীরটা এই গত 3-4 দিন ধরে ভীষণ খারাপ, খুব জ্বর এসেছিল। এখনও হালকা হালকা জ্বর আছে, কিন্তু ওই যে সারাদিন তো আর শুয়ে বসে থাকা যায় না। যখন একদমই বিছানা থেকে উঠতে পারিনি, সেই সময় একেবারেই ব্লগ করতে পারিনি। আজকে যেই দেখলাম যে না একটু ভালো হয়েছে, একটু হাঁটাচলা করতে পারছি, ব্যাস ওষুধ খেয়ে আবার কিন্তু শুরু করে দিলাম রোজকার মতো কাজ। এই যে তোমাদের সঙ্গে আমি ভয়েস দিচ্ছি, ফ্যানটাও এমনিতেই অফ হয়ে আছে। ওয়েদার এমনিতেই ঠান্ডা, আর ফ্যান চালালেই ঠান্ডা লাগছে, সেই জন্য কিন্তু ফ্যান অফ করেই সমস্ত কাজকর্ম করছি। সকালে উঠে গেছিলাম, উঠে আগে বাইরের বাচ্চাগুলোকে বিস্কুট দিয়ে নিলাম, তারপর আমার বোঝো বেবিকে এখানে বিস্কুট দিলাম। এই দেখো ঘর দুয়ারের কি অবস্থা। কবে থেকে যে এরকম একটানা বৃষ্টি হচ্ছে, জামা কাপড় আর মেলারও যেন জায়গা নেই। সিঁড়িঘরটা পুরো ভরে গেছে। রোজ রাতে জানো তো কী করি, এই ঘরে যত চেয়ার টেয়ার যা আছে সবের ওপর যেগুলো একটু হালকা হালকা শুকিয়ে গেছে, সেই জামা কাপড়গুলো এখন দিয়ে দিচ্ছি। আবার সকালবেলা উঠে যখন দেখছি বৃষ্টি থাকছে না, বাইরে গিয়ে হালকা করে একটু মেলে দিচ্ছি। সব বাড়িতেই মনে হয় একই অবস্থা। আজকে ওকে বলেছি একটা বড় দেখে তার এনো, আমাদের হলরুমটা তো অনেক বড়, যদি ওখানে একটা তার মোটামুটি খাটিয়ে দেওয়া যায়, তাহলে আর এই চেয়ারগুলোতে কিন্তু কোনো জামা কাপড় মেলতে হবে না। কি করব বলো, এত যে বৃষ্টি হচ্ছে ভাবা যায় না। কবে থেকে সেই রোদের কিন্তু দেখাই নেই। যাই হোক, সকালে উঠলাম, উঠে নিয়ে আগে একটু ডিটক্স ওয়াটার একদিকে বসিয়ে দিয়েছি, আরেকদিকে একটু লিকার চার প্রিপারেশন নিচ্ছি। ওরও আবার শরীরটা খুব খারাপ, একটু জ্বর জ্বর এসেছিল। আমার আবার জানো তো কি হয়েছে, আমার এই বাঁদিকে চোয়ালের কাছটা বড্ড ফুলে গেছে, ওই ঠান্ডা লেগেই যেটা হয়েছে, সেটার জন্য আবার আমি গার্গেল করছি, ওষুধ খাচ্ছি। এখনও যে ভয়েস দিচ্ছি না, আমার গলাটা একটু কেঁপে কেঁপে উঠছে। তোমরা সেটা ভয়েসে বুঝতে পারছো কি না সেটা আমি ঠিক জানি না। তো যাই হোক, সবার আগে আসি, আমি যে লাস্ট দিন ডেলি ব্লগটা শেয়ার করেছিলাম, সেটার সঠিক উত্তর হলো 4টা কুশন। আমি আমার মায়ের খাটে 4টা কুশনই রেখেছিলাম। প্রথম যেই 5 জন সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো সবার আগে নিয়ে নিচ্ছি। প্রিয়াঙ্কা দে, তারপরে দিয়েছো লাবণী সাহা, তারপরে দিয়েছো বন্দনা, তারপরে দিয়েছো তাপসী, শেষে দিয়েছো রঞ্জনা মুখার্জি দি। তো যাই হোক, তোমাদের 5 জনকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমাদের 5 জনের মধ্যেই দেখি সবসময় ফার্স্ট 5 আমার ঘোরাঘুরি করে। কেউ হয়তো ফার্স্ট একদিন, কেউ হয়তো একদিন থার্ড, কিন্তু এই 5 জনের মধ্যেই কিন্তু বেশিরভাগ সময়টা আমি দেখেছি ঘোরাঘুরি করে। তো যাই হোক, তোমরা অনেকে আমার খোঁজ খবরও নিয়েছো, আমি খুব খুশি হয়েছি। কি বলো তো, দেখবে এই যখন শরীর খারাপ থাকে না, তখন যদি কিছু না কেউ যদি একটু খোঁজ খবর নেয়, কেমন আছি জিজ্ঞেস করে, তাতেই কিন্তু যেন মনটা খুব ভালো হয়ে যায়। কালকে রাতেও জানো তো ঘুমানোর আগে ভেবেছি যে হয়তো শরীরটা ভালো থাকবে না, হয়তো সকালে উঠে কিছুই করতে পারবো না, কিন্তু কালকে রাতে যে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, আজকে সকালে উঠে না খুব ভালো লাগছিল। কিন্তু আবার এই দেখছি যতটা বেলা এগোচ্ছে, আবার কিন্তু হালকা হালকা জ্বরটা আসছে, জানো তো। এই দেখো, এখানে মায়ের আর ওর চা দুজনের চাই রেডি করে নিয়েছি। মা আবার চায়ের সাথে সকালে বিস্কুট খায় না, সেই জন্য মাকে কিন্তু দিইনি। কখনো মায়ের ইচ্ছা হলে খায়, কিন্তু বেশিরভাগ সময় মা কিন্তু বিস্কুটটা নেয় না। আর ওই দেখো বোধোকে, ওখানে আমাদের পেপার কাকু এসছে, আর পেপার কাকুকে দেখে বোধো একদম তারস্বরে চিৎকার করতে থাকে। কি জানি, বোধো ওনাকে একদম পছন্দ করে না। আর এই যে ওদিকে আজকে কিন্তু একটু ম্যাগি বানানো হচ্ছিল। ম্যাগিটা আজকে একদম আমি বানাচ্ছিলাম না, ম্যাগিটা আজকে কিন্তু মাই বানাচ্ছিল। সেদ্ধ ম্যাগি না, ওই পেঁয়াজ লঙ্কা ডিম বাদাম ভাজা সেই সব দিয়ে। এখানে এসে গেছি, এসে ভাবলাম যে আগে মায়ের ঘরের খাটটা একটু পরিষ্কার করে দিই। আজকে প্রায় 3-4 দিন পরে এইসব কাজগুলো করছি, জানো তো। আর আমার যখন শরীর খারাপ থাকে না, তখন কি করি বলো তো, ইয়ারফোনটা একটু কানে নিয়ে যেগুলো মনে করো ঠাকুর বা ভগবানের যেই ভজনগুলো হয় না, সেগুলো শুনতে থাকি। খুব ভালো লাগে, মনটায় যেন একটা আলাদা রকমের শান্তি পাই। কিছুক্ষণ আগে আমি চ্যানেলে একটা শর্টস শেয়ার করেছি, তোমরা সবাই নিশ্চয়ই দেখো। ওরা দুজন কিন্তু হলো আমার নতুন বন্ধু। প্রথমে কিন্তু শুধু কুকুরদের জন্যই এটা করতাম, এখন কিন্তু শুধু কুকুর নেই, এখন ছাগল গরু বিড়াল আরও কত কে আছে। তোমাদের সবার সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। এত ভালো লাগে না গো, কী বলবো, যখন ওরা আসে না একটা আনন্দ নিয়ে আমার হাত থেকে এসে খাবারটা খেয়ে যায়, মনটা একটা আলাদাই যেন শান্তিতে ভরে যায়। এই দেখো, এই রুমটায় এসছি, এসে এখানে এখন জানলা টানলাগুলো খুলছি, আর সেই বাইরে একই রকম ওয়েদার, কি বলবো বলো তো। আর এই যে এখানে এবারে এসে বিছানাগুলো টুকটুক করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আবার এই চাদরটা কিন্তু উঠিয়ে দেব। কি বলো তো, এই কদিন না একটাই কারণে উঠায়নি, ভাবলাম যে জ্বরটা আগে একটু কমে যাক, তারপরেই ওঠাবো, যতই হোক এই জন্য। আর বোধোকে দেখো, আমি যতক্ষণ কাজ করব উনি মহারাজ ততক্ষণ কিন্তু আমার একেবারে পায়ে পায়ে ঘুরে বেড়াবেন, জানো তো।
আমি কিন্তু মানুষটা না খুব ইমোশনাল টাইপের। কেউ যদি একটু ভালোবেসে ফেলে না, তার যদি সেটার পিছনে কোনো স্বার্থও থাকে, সেটা কিন্তু চট করে বুঝতে পারি না। কেউ যদি একটু ভালোবেসে কথা বলে নেয় না, মনে হয় যেন সে আমার কত জন্মের আপন। তারপর আবার যখন কোনো কারণে সে আঘাত দিয়ে চলে যায় না, নিজেকে সামলাতে অনেকটা সময় লেগে যায়। সেই জন্য এখন না আর কাউকে চট করে ভালোও বাসতে পারি না, কাউকে চট করে কিন্তু বিশ্বাসও করতে পারি না। সম্পর্ক কিন্তু শুধু একটা হয় না, সম্পর্ক অনেক রকম হয়। দেখবে সম্পর্ক যার সাথে, তোমার যেই সম্পর্কই হোক না কেন, সেটা মা মেয়ের সম্পর্ক হোক, সেটা ভাই বোনের সম্পর্ক হোক, সেটা যায় সম্পর্ক হোক, সেটা পিসি ভাইপোর সম্পর্ক হোক, যাই সম্পর্ক হোক, দেখবে যদি কেউ কখনো খুব আঘাত করে যায় না, সেই আঘাতটা কিন্তু ভুলতে সময় লাগে। স্পেশালি সেই মানুষগুলোর সময় লাগে যারা খুব ইমোশনাল হয়। যারা এত ইমোশনাল হয় না, যাদের কাছে কে এলো কে গেল খুব একটা ম্যাটার করে না, তারা কিন্তু দিব্যি হাসি মুখে থাকে। যারা আসলে সবাইকে খুব মন থেকে ভালোবাসতে পারে না, তারা কিন্তু চট করে এই আঘাতগুলো ভুলে খুব তাড়াতাড়ি কিন্তু মুভ অন করতে পারে না। এই জিনিসটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। কিন্তু জানো তো, এই দুর্বল মনের মানুষগুলোই একবার যখন মনস্থির করে এগিয়ে যায় না, তখন কিন্তু তারা আর কোনো দিন পিছন ফিরে তাকায় না। তাদের কাছে কেউ যদি পরে এসে ক্ষমাও চায়, তারা হয়তো তাদের মন থেকে ক্ষমা করে দেয়, কিন্তু সেই আগের জায়গাটা আর কোনো দিন তাদের কিন্তু ফিরিয়ে দিতে পারে না। যাই হোক, ভেবেছিলাম আজকে খাটে একটা অন্য চাদর পাতবো, কিন্তু হঠাৎ করে আজকে এটার দিকে চোখটা যাওয়ায় ভাবলাম চলো আজকে এই চাদরটাই পেতে দিই। অনেকদিন আবার এই খাটে এই চাদরটা কিন্তু একদম পাতাই হয়নি। যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। চাদরটা কেমন লাগছে নিশ্চয়ই জানিও। তবে কি জানো তো, এই চাদরটা পাতার পরে আর যে এখানে পিলো কভার, সেগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম যাই আগে স্কুল থেকে ফিরে, আবার না হয় তখন পিলো কভারগুলো চেঞ্জ করে যাব। কিন্তু আমি স্কুল থেকে ফেরার আগেই মা আবার বালিশের কভারগুলো কিন্তু পরিয়ে রেখেছিল। এই দেখো, বোধ এখানে উঠে গেছে। তোমরা তো জানোই, যখনই আমি কোনো একটা নতুন চাদর পাতি, বোধ কিন্তু সবার আগে সে একদম লাফিয়ে খাটে উঠে যায়। ওর মনে হয় খুব আনন্দ হয় জানো তো নতুন চাদরে উঠতে, ও বুঝতে পারে। আর এই দেখো, ম্যাগি এখানে একদম রেডি। এবার এই ম্যাগিটা এখানে আমি বেড়ে নিচ্ছি। মায়ের আর আমার জন্য আজকে ম্যাগি করেছিলাম, মানে মাই করেছিল আজকে। আর ওর জন্য আজকে বানানো হয়েছিল ডিম টোস্ট। ও বলছিল আমার আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছে না, কারণ কি বলো তো, কালকেই আবার ও কিন্তু সেদ্ধ ম্যাগি খেয়েছিল, সেই জন্য আজকে আর ওর এটা খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, ওর জন্য এখানে ডিম টোস্ট করা হলো। ও আবার ডিম টোস্টটা খেতে না ভীষণ ভালোবাসে। অনেকে দেখবে অন্যরকম করে কিন্তু ডিম টোস্ট করে, যে কি করে একেবারে আগে একটু অমলেটটা করে নেয়, সেটার ওপর কিন্তু পাউরুটি দিয়ে উল্টে নেয়। আমি আবার ওই টাইপের না ডিম টোস্ট একদম খেতে পারি না। আমি একদম এরকম করে খাই, যে ডিমের মধ্যে পাউরুটি একদম ডুবিয়ে নিয়ে সেটাকে একদম তেলে দিয়ে ডিপ ফ্রাই করে। তোমরা কি কেউ এরকম করে ডিম টোস্ট খেতে ভালোবাসো? সেটা আমাকে নিশ্চয়ই জানিও। এই কদিন জ্বরের জন্য এমন ওষুধ খাচ্ছিলাম যে রাতে কিন্তু মোটামুটি 11টার মধ্যেই ঘুম চলে আসছিল। অগত্যা সকালে খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমটা ভেঙেও যাচ্ছিল। তো দেখলাম এই ঘরে কিন্তু অনেক জামা কাপড় আছে। একবার ভাবলাম যে স্কুল থেকে এসেই সব করব। তারপর ভাবলাম না, সময় আছে, এগুলো করার পরেও কিন্তু রান্নাবান্না করার জন্য এনাফ টাইম থাকবে। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। এখানে এসে গেছি, জামা কাপড়গুলো টুকটুক করে একটু পাট করে নিচ্ছি। তোমাদের এই লাল রঙের বেডশিটটার কথা মনে আছে তো? কিছুদিন আগে আমি আমার বেডরুমে এই লাল বেডশিটটাই কিন্তু পেতেছিলাম। তোমরা অনেকে বলেছিলে যে বেডশিটটা দেখতে খুব সুন্দর লাগছে, আবার না হয় অন্য কোনো সময় পাতবো। তবে কি জানো তো, ওয়াশিং মেশিনে না জামা কাপড় কাচলে জামা কাপড়ের রং, জামা কাপড়ের ঔজ্জ্বল্য খুব তাড়াতাড়ি দেখবে ফেড হয়ে যায়। এটা কিন্তু আমি দেখেছি। দেখবে হাতে যে কোনো জিনিস কাচলে জিনিসটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, জিনিসটার গ্লেজ থাকে, জিনিসটা সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু দেখবে ওয়াশিং মেশিনে বেশি দিন জামা কাপড় কাচলে, সে তুমি যত ভালো ওয়াশিং মেশিন ব্যবহার করো না কেন, যেরকম আমাদেরটাই কিন্তু বাজাজের ওয়াশিং মেশিন, ঠিক আছে, খুবই ভালো। আর আমরা দেখো সার্ফ এক্সেল ম্যাটিকটাই ব্যবহার করি, যেটা খুবই ভালো। তা সত্ত্বেও আমি দেখেছি, যখন আমরা হাতে একটা কিছু কাচি, সেটার যেই গ্লেজটা থাকে, সেটা যেভাবে পরিষ্কার হয়, ওয়াশিং মেশিনে কিন্তু সেটা হয় না। সেটা কেউ মানতেও পারে, নাও পারে। আর ওয়াশিং মেশিনে দীর্ঘদিন যে কোনো জামা কাপড় কাচলে সেটার রং কিন্তু খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায়। তো কি করবো বলো, দেখো ব্যস্ততম জীবনে তো মেশিন ব্যবহার করতেই হয়। তবে আমরা নিজেরা সবসময় চেষ্টা করি যতটা পারি আমরা কিন্তু হাতে কেচে নিই। যেইগুলো একদম হাতে কাচা সম্ভব না, সেগুলোই আমরা কিন্তু দেখো মেশিনে দিই। এক একটা জামা কাপড় এত দেখো দাম দিয়ে দিয়ে কেনা হয়, ওই 2-3 বার কাচতে না কাচতেই বা কিছুবার কাচতে না কাচতেই সব যদি ফেড হয়ে যায়, তাহলে আর কি করে হয় বলো। যাই হোক, ওখানে ওসব পাট টাট করা হয়ে গেছে। এবার এই ছোটো ছোটো জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি। ভাবলাম এখন সব পাট করে রেখে যাই, স্কুল থেকে
ফিরে নিয়ে সব আবার জায়গায় জিনিস জায়গায় সুন্দর করে উঠিয়ে রেখে দেবো। রুমা দাস দিদিভাই আগের আমার ব্লগে বলেছিলে ভিডিওটি খুব খুব ভালো লাগলো দিদিভাই, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দিদি, এইভাবেই আমার কিন্তু পাশে থেকো। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, সব মিলিয়ে খুব দারুণ একটা ভিডিও, অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো, তোমাকেও অনেক ভালোবাসা। বিনোদা হলে চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলে যে সত্যি সংসারের ছোট ছোট কাজগুলো করতে করতে কখন যে সারাদিন কেটে যায় বুঝতে পারি না, সব মিলিয়ে তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তুমি যে পুরো ব্লগটা এত সুন্দর করে এত মন দিয়ে দেখেছো আর আমাকে এতটা ভালোবাসা জানিয়েছো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ, তুমিও খুব ভালো থেকো। আর যাদের কমেন্টগুলো আজকে আলাদা করে পড়তে পারলাম না তারা আর প্লিজ কিছু মনে করো না, আমার শরীরটা সত্যিই ভালো নেই। দেখো আমার ইচ্ছা আছে কালকে যদি ভালো থাকি, যেহেতু মাঝের একটা দিন ব্লগ দিতে পারিনি, চেষ্টা করব কালকে বিকালে একটা ব্লগ দেওয়ার, কিন্তু ওই যে বললাম যদি ভালো থাকি, আর যদি ভালো না থাকি তাহলে যেরকম পরশু দিন ব্লগ দিই সেই রকমই দেবো। তো যাই হোক, দেখো খাটটা একটু আগে কতটা নোংরা হয়েছিল, এখন কিন্তু খাটটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে। এমনিতে আমি যেই জামা কাপড়গুলো পাট করলাম না, মানে যেগুলো ধরো আমরা আয়রনে পাঠাবো, সেগুলো তো তোমরা জানোই আমি এমনিতেই আলাদা একটা ব্যাগে রেখে দিই, এতে না সুবিধা হয়। ধরো আমি কোনো সময় হয়তো কোনো একটা কাজ করছি বা আমি হয়তো অন্য কোথাও আছি, ও ঠিক জানে যে কোন ব্যাগটা নিয়ে আয়রনের দোকানে যেতে হবে, ও ঠিক কিন্তু সেখান থেকে ব্যাগটা নিয়ে চলে যায়, এতে কিন্তু প্রচণ্ড সুবিধেও হয়। তো যাই হোক, এই সমস্ত কাজকর্ম কমপ্লিট, ঘর গোছানো কমপ্লিট, এবার চলে এসেছিলাম এখানে লাঞ্চের প্রিপারেশন নিতে। মা আজকে বারবার বলছিল যে আজকে কিচ্ছু করতে হবে না, আজকে আমি করে নেব, কিন্তু কি বলতো এই কদিন তো একদম রান্নার দিকে আসেনি, মনটা না খুব খারাপ লাগছিল, একদম ভালো লাগছিল না। কি বলতো ওই সারাদিন না বসে শুয়ে থাকতে একদম ভালো লাগে না, সেই জন্য তো ভাবলাম যাই হোক সয়াবিনটা একটু করে দিই। আজকে না খুব সয়াবিনের ঝোল খেতে আমার ইচ্ছা করছিল, তোমাদেরকে তো আগেই বলেছি আমি এমনিতেই না সয়াবিন খেতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো বোদোরও এদিকে কিন্তু খাবারটা একদম রেডি হয়ে গেছে। বোদোকে আজকে এরকম সবজি ভাত সঙ্গে পনির আর দই দিয়ে দেওয়া হবে। ওর ভাতটা আগে থেকে গামলাতে আমরা সবসময় ঢেলে রাখি, কারণ এই ভাতটা ঠান্ডা হতে কিন্তু 1-1.5 ঘন্টা সময় লাগে। তো যাই হোক আমি ঢেলে রেখে গেলাম, এরপর মা ওকে সময় মতো আবার খাইয়ে দেবে। তোমরা তো জানোই বোদো বেবি আবার নিজে নিজে খায় না, তাকে আবার একদম হাতে ধরে বাবু আনা স্টাইলে তাকে খাইয়ে দিতে হয়। কি আর বলবো বলো, ছোটোবেলায় আমরাও হয়তো এত আদর পাইনি, বোধো যা আদর পাচ্ছে। এই দেখো এখানে আলুগুলো একটু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, এবার আলুগুলো সয়াবিনের জন্য সুন্দর করে একটু কেটে নিচ্ছি। আজকে ভেবেছিলাম যদি শরীরটা একদম ভালো না থাকে সন্ধেবেলায় আবার একটু ডাক্তারের কাছে যাবো। তো যাই হোক ভাবলাম সঙ্গে আবার একটু আজকে কুমড়ো ভাজাও করে যাই। মা আবার কিন্তু কুমড়োটা কাটে একটু অন্য রকম করে, মানে ওই একদম লম্বা লম্বা করে, আর আমি যখন কাটি তখন আমি এরকম কিন্তু বক্স বক্স করে কাটি। তো সেই জন্য মা বললো তুই যদি কেটে দিয়ে যাস তাহলে আমি ভেজে রাখবো। আমি দেখলাম আজকে অনেক আগে উঠেছি, হাতে এনাফ টাইম, ওই জন্য ভাবলাম চলো আজকে কুমড়ো ভাজাটা একেবারে কিন্তু করেই দিয়ে যাই। আর এই যে এখানে কিন্তু সয়াবিনের আলুগুলো একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি, এরপর এগুলো কিন্তু এক এক করে উঠিয়ে নেব। আশা করি সবাই এতক্ষণ ব্লগটা খুব মন দিয়ে দেখছো, কারণ ব্লগটা কিন্তু যতটা শেষ সবার দিকে এগোচ্ছে। আজকে যে প্রশ্নটা আছে সেটা কিন্তু তোমাদের সবার জন্য অপেক্ষা করছে, যেটা আমি ব্লগের একদম কিন্তু লাস্টে বলবো। তো যাই হোক দেখো সয়াবিনটা একটু এখানে হালকা করে ভেজে নিচ্ছি। সয়াবিন আগে না আমি অনেকটা তেলে ভাজতাম, এখন বলো তো কী করি, এখন একদম আমি হালকা করেই ভাজি। কেন বলো তো, সেই যখন আমি আলটিমেটলি সয়াবিনটা ধরো ঝোলে দেবো তখন কিন্তু সেই ওখানে তেল মশলা থাকবেই, সেই জন্য খুব হালকা করে ভেজে নিই। তো যাই হোক এখানে সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এরপর এখানে আগে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম মিক্সারে সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর একে একে কিন্তু এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা ধনে গুঁড়ো, আর এটার মধ্যে স্বাদ মতো কিন্তু কাঁচা লঙ্কা এবং একটু টমেটো কুচি দিয়ে দিলাম। ভাজা আলু এবং ভাজা সয়াবিন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। একটা কথা মনে রাখবে, যতক্ষণ ভালো করে কষাবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর ব্যাস পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিলাম, অল্প একটু না একটু বেশিই দিয়েছিলাম, কারণ আমি আবার একটু ঝোল টোল দিয়ে মেখে খেতে না ভালোবাসি। আর এই যে যতক্ষণে ভাবলাম যে ঝোলটা ফুটছে ততক্ষণে আবার এদিকে একটু কুমড়ো ভাজাটা কিন্তু বসিয়ে দিই। তার জন্য এদিকে দেখো কুমড়োটা অলরেডি এখানে দিয়ে দিয়েছি। কুমড়োর মধ্যে আগে থেকে সব কিছু দেওয়াই ছিল, লবণ, হলুদ, চিনি, সেই জন্য আলাদা করে আর কিন্তু কিছু দিইনি।
আর এই যে কিছুক্ষণ ঢাকা রেখেছিলাম, এখানে কিন্তু আমার কুমড়ো ভাজা একেবারে রেডি। কুমড়ো ভাজাটা দেখতে কীরকম লাগছে আমাকে অবশ্যই জানিও। যদি এরকম করে না খেয়ে থাকো, একবার কিন্তু এরকম করে বক্স করে কেটে নিশ্চয়ই খেও। আর এই দেখো, এদিকে কিন্তু আমার সয়াবিন আলুর ঝোল একেবারে রেডি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো ভাবলাম আজকে যখন সবই হয়ে যাচ্ছে, না হয় একটু ওভেনটাও পরিষ্কার করে দিয়ে যাই। তো ভিম লিকুইড দিয়ে একটু কিন্তু আমি ওভেনটা পরিষ্কার করছিলাম। আবার কি বলো তো, আমি না সবসময় না ভিম লিকুইডের মধ্যে একটু না জল মিলিয়ে রাখি। ভিম লিকুইডটা এতটাই গাঢ় হয়, যদি ওইভাবে ব্যবহার করতে থাকি মধ্যবিত্ত সংসার কিন্তু একেবারে লাটে উঠবে। সেই জন্য ভিম লিকুইডের মধ্যে সব সময় আমি কিন্তু একটু জল মিশিয়েই রাখি ওই কন্টেনারটার মধ্যে। তো যাই হোক, এখানে একটু ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কোথায় আজকে ভেবেছিলাম যে আজকে ব্লগই দিতে পারবো না, সেখান থেকে যে এরকম একটা সুসম্পূর্ণ ব্লগ দিতে পারবো, এটা কিন্তু একমাত্র জানো তো তোমাদের ভালোবাসায় আমি এতটা মোটিভেশন পাই। এটা যদি আগের সময় হতো না, হয়তো শুয়ে বসেই কাটিয়ে দিতাম। কিন্তু ওই যে মনে হয় যে হয়তো তোমরা আশায় থাকবে, হয়তো তোমরা ভাববে যে আজকে ব্লগ দেবো, তোমরা ওই সময় দেখবে। এই দেখো, আজকে যখন স্কুল থেকে ফিরছিলাম, আমাদের এই রাস্তাটার অবস্থা শুধু দেখো, মানে একদম নদী নালার জল এসে রাস্তায় উঠে গেছে। এই তো অবস্থা, কি আর বলবো বলো। দেখো, এইসব রাস্তা দিয়ে যে জানে না তার পক্ষে কিন্তু গাড়ি চালানো প্রচণ্ড বিপজ্জনক। তো আজকের প্রশ্নটা হলো, আমি আজকে ওকে মানে তোমাদের দাদাকে ব্রেকফাস্টে কি দিয়েছিলাম। প্রথম যেই 5 জন সঠিক উত্তর দেবে তাদের নাম কিন্তু নেক্সট ব্লগে নেব। প্রশ্নটা আজকের খুবই সোজা, ভেবেছিলাম একটু অন্য কিছু জিজ্ঞেস করব, কিন্তু যাই হোক, আজকে আমি এটাই জিজ্ঞেস করলাম। আশা করি তোমরা সবাই এই সহজ প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই দিতে পারবে। তাহলে আজকে আসি। আর এই যে বিকেলবেলা একটু যাচ্ছিলাম কিন্তু মেদিনীপুরের দিকে, কয়েকটা জিনিসপত্র আনা ছিল। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।